রৌদ্রের এক বাক্যের সম্বোধন তীরের মতো ঠাস করে বিঁধল সকলের কানে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা ওইটুকু ধ্বনিই যেন চার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসলো ধ্বনিত হয়ে ঝংকার তুলে। ঝটকা খেল পুরো পরিবার। দুই কর্তাসহ রুবিনা কাবির বিস্ময়ে চোখ বড় বড় করে চাইলেন। এক্ষুনি যেন কোটর ফেরে চোখ বেরিয়ে আসবে। শুভ্র ভ্যাবাচাকাময় দৃষ্টিতে তাকায় তোফায়েল কাবিরের দিকে। তড়িঘড়ি করে ফোনটা চেপে ধরে বিষম খেয়ে কেসে ওঠে। ফোনের এপাশে নীরবতা বুঝে রৌদ্র ওপাশে কপাল কুঁচকায়। সুইজারল্যান্ডে সবে ভোর ৩টে। আয়েশে ঘুমোচ্ছিল বেপরোয়া ছেলে। আবহাওয়া বেশ শীতল। উদম শরীরে কোমর অবধি চাদর টেনে রাখা। ঘুম ঘুম চোখেই ফোন ধরেছে। আগের কলগুলোও দেখেছে। প্রবল নিস্পৃহতায় রিসিভ করার ফুরসত জোগায়নি ইচ্ছে করেই। এবারে একবিংশের নাম্বার দেখা মাত্রই এক ফালি হাসি ঠাঁই করেছিল ঠোঁটের কোণে। শুয়ে থেকেই ফোন কানে ঠেকিয়েছে, চোখ বুজে নিয়েছে পরিতুষ্টিতে। ফোনের ওপার নীরব। তা বুঝে রৌদ্র ঘুম ঘুম সম্মোহনী কণ্ঠে পুনরায় বলল, হে সানি, কথা বলছিস না কেন? অবশেষে মনে পড়েছে আমায়, চলে আসব? একটু থেমে বলল, কি আসি? আই মিস ইউ টেরিবলি জান পাখি। বিস্ময়ে স্তব্ধ পুরো হলরুম। এক একজনের মুখ পুরোপুরি ফাঁক। রুবিনা কাবির হাঁ বনে গেছেন, মুখে রা নেই, ফেলছেন ঘন পলক। একই সবাইকে উপেক্ষা করে মেঘার ফোন রিসিভ করাতে রাগের সাথে সাথে অবাক হয়েছেন তিনি। তার উপর এখন ছেলের এসব এলোমেলো কথা। পুরো হতবম্ব তিনি। জবান রুখে গেছে। সবার একত্রিত দৃষ্টি ফোনের দিকে। লাউড স্পিকার দেওয়া। সদরের বাইরে দাঁড়ালেও বোধহয় রৌদ্রের এহেন বেপরোয়া কথা শোনা যাবে। সবাই শুনল গোল বৈঠকেই। তোফায়েল কাবিরের চেহারাখানা পুরো দেখার মতো হয়েছে। তবদা মেরে ছেলে মেয়েদের সামনে বসে আছেন তিনি। আদ্র আর চোখে তাকে ঝলক পরিমাণ পরখ করে মেঘার দিকে তাকালো। খুক খুক করে কেশে পরিস্থিতির স্তব্ধতা ভাঙল। অমনি সকলের একাধিক জোড়া দৃষ্টি ঝট করে তাক হলো মেঘার দিকে। মুখের খাবারটুকু মুখে নিয়েই থম মেরে বসে আছে মেঘা। সবার দৃষ্টির আকর্ষণ পেতেই অগত্যা ভ্যাবাচাকা খেল মেয়েটা। তীব্র লজ্জায় লাল হয়ে উঠল পুরো মুখশ্রী। এই লজ্জা সেই লজ্জা নয়। এই লজ্জা ওই ঠোঁট কাটা বিগড়ে যাওয়া লোকটার লাগামহীন কথাবার্তায় সদ্য জাগ্রত হওয়া লাজ। সবাই কি ভেবে নিল কে জানে। মেঘার মাথা চক্কর দেয়। মনে হয় এক্ষুনি ইতস্ততা থেকে বাঁচতে ছুটে পালিয়ে যাক অদূরে কোথাও। মাটি ফাঁক করে লুকিয়ে পড়ুক সকলের দৃষ্টিগোচর হয়ে। মেঘা মনে মনে চাইল, ভূমিকম্প হোক একটা। সবাই ওর থেকে এই অবাক দৃষ্টিগুলো সরিয়ে মনোযোগ দিক সেদিকে। এতে একটু রেহাই পাক সে। কিন্তু তেমন কিছুই হলো না। ভ্যাট ভ্যাট করে ওর দিকে তাকিয়ে রইল সকলে। এদিকে যে লাগামহীন লোকটার মুখে লাগাম হারিয়েছে। ইভারা, স্পিক আপ। কি হয়েছে? বলেছিলাম না? তুই বললেই চলে আসবো। একবার বল, সিরিয়াসলি। চলে আসবো, শুধু তোর কাছে, তোর জন্য। শুভ্র আর শুনতে পারল না। বেশি বেফাঁস বলার আগেই ঠোঁট ভেজালো সে। শক্ত ভঙ্গিমায় গলা খাকারি দিল। রুডি, বি কোয়াইট। এটা মেঘার ফোন, বাট আমি কল করেছি তোকে। ওদিকে তাৎক্ষণিক বিব্রত হয় রৌদ্র। একরাশ তিক্ত বিরক্তিতে ভাঁজ পড়ে কপালে। চোখ খুলে ফোনের দিকে তাকায়। ঝটকায় উঠে বসে আড়মোড়া ভেঙে। এতক্ষণের মন্ত্রমুগ্ধ কণ্ঠ তুঙ্গে ওঠে অগত্যা। হোয়াট রাবিশ ব্রো! তুমি মানে? ওই ইডিয়েটের ফোন তোমার কাছে কেন? কোন সাহসে ওর ফোন হাতে নিয়েছো তুমি? ওই ঘাড়তারা ফোন করেনি তার মানে? তুমিই ফোন করেছ? তুমি বা কি? কমন সেন্স নেই তোমার? ওর ফোন থেকে কেন ফোন করেছো তুমি? আমার ফোন থেকে কতবার করে ফোন করেছি, দেখেছিস? ধরছিলি না কেন? কেন ধরবো?
কোনো দরকার আছে তোমার আমার সাথে? মেঘার সাথে কি দরকার পড়ল যে একবারই ওর ফোন রিসিভ করলি? শি ইজ মাই লেডি। ওর সাথে আমার পার্সোনাল দরকার, তোমায় বলবো কেন? আর এমনিতেও ওই ইডিয়েট আসলেই একটা ইডিয়েট। আমি ওকে ভেবে কত কি বলতে যাচ্ছিলাম, যদি বেফাঁস কিছু বলে ফেলতাম শুনে সামলাতে পারতে? লজ্জা শরম নেই তোমার? অন্যের পার্সোনাল স্পেসে উইদাউট পারমিশন ঢুকে পড়ো। শুভ্র কপালের ধার চুলকে বিড়বিড় করে ঠোঁট চেপে। আর কি বেফাঁস বলা বাকি আছে ভাই? যা বলেছিস এই ঢের। অথচ তুই নাকি ওকে বউ মানিস না। এই বউকে না মেনে বিদেশ গিয়ে পড়ে আছিস। উফ, কি ডেঞ্জারাস। বিড়বিড় শেষে মুখ খোলে। ফোন স্পিকারে আছে, বাড়ির সবাই শুনছে। আর এতক্ষণ যা যা বলেছি সেসবও শুনেছে। ও তাই? কে কে শুনছে? ওই ইডিয়েটও? হে ইডিয়েট, থাপ্পড় মেরে সোজা করব তোকে। খালি যাই এবার, ছাড়বো না বলে রাখলাম। স্টুপিড, নিজের ফোন অন্য কাউকে দিয়েছিস কেন বেয়াদব? তোকে যা বলার ছিল যদি বলে ফেলতাম। রৌদ্র শুনিয়ে শুনিয়ে বেশি বেশি বলছে, ঠোঁট কামড়ে হাসছে ওপাশে। এদিকে মেঘার প্রাণ যায় যায় অবস্থা, মাথা কাটা যাচ্ছে লাগামহীন লোকটার এত সব কথায়। আর বসে থাকতে পারল না মেয়েটা। থরথর করে হাঁটু কাঁপছে, শিরশির করছে পায়ের তালু। সেসব অনুভূতি শুদ্ধ চিবুক একেবারে গলার সাথে মিশিয়ে নিল। ধরফর করে উঠে দাঁড়ালো। খাওয়া দাওয়া সব ফেলে আর কোনো দিকে তাকালো না। তীব্র লজ্জায় এক ছুট লাগালো উপরের দিকে। মাড়ি খিচে বিড়বিড় করল, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, মিথ্যেবাদী, ইরিটেটিং রাইনোমুখ, ছাড়বো আমি আপনাকে? ও উঠে যেতেই তোফায়েল কাবির দৃষ্টি নামালেন, মুখ শক্ত, ভঙ্গিমা দুর্বোধ্য। তৌসিফ কাবির বেগতিক পরিস্থিতি সামলাতে শুভ্রর থেকে ফোনটা নিজের হাতে তুলে নিলেন। রৌদ্র, চলে গেছো, বলে যাবে না একবারও? কতবার করে ফোন করা হয়েছে তোমায়, দেখনি তুমি? চিন্তায় চিন্তায় অস্থির তোমার মা, তার দিকটাও ভাবার প্রয়োজন বোধ করো না? এতটা বেপরোয়া হয়ে গেছো? ছিলামই বেপরোয়া, হঠাৎ করে হয়ে যায়নি তো। বাই। খবরদার, ফোন কাটবি না। রৌদ্র ফোন কাটতেই যাচ্ছিল, তাৎক্ষণিক চেঁচিয়ে বাধা দিলেন রুবিনা কাবির। ধরা গলায় পর মুহূর্তেই বললেন, চলে গেছিস কেন আবার? সত্যিই চলে গেছিস? ফিরবি না? হুম, তোমার বৌমাকে আমার রুমে শিফট করালে তবেই ফিরব। অত বড় রুমে ভয় লাগে আমার, বউ ছাড়া ভালো লাগে না মম। বউকে আমার কাছে দিয়ে দিলে ভেবে দেখব। ওই ইডিয়েটের তেড়ামো দূর করো, আমার বউকে এবার লাগবে। ফেরার পর ওকে চাই আমার। আর হ্যাঁ, নেক্সট টাইম খবরদার ওর ফোন থেকে বাড়ির কেউ ফোন করবে না আমায়। এবার কম বলে ফেলেছি, পরের বার বাড়াবাড়ি কিছু বলে ফেলবো, পরে লজ্জা করবে আমার। যতই হোক, তোমরা আমার গুরুজন। ভ্যাবাচাকা খেলেন রুবিনা কাবির। আদ্র, শুভ্র, সাফা, মেহের, সিরাত ওরা পিট পিট করে নিজেদের পথ বেছে নিয়েছে। এখানে থাকাটা বিপজ্জনক, গরম হয়ে আসছে কান। নির্লজ্জ ছেলে সলজ্জ হবে না এই পর্যায়ে। রৌদ্র মুখের উপর ফোন কেটে দিয়েছে। ড্রয়িং রুমে দুই কর্তার কর্তী। ছেলেমেয়েরা চলে যেতেই আর নিজেকে সামলাতে পারলেন না তৌসিফ কাবির। কি ভেবে হেসে উঠলেন শব্দ করে। ভাইয়ের দিকে দৃষ্টি তার। তোফায়েল কাবির বিরক্ত হয়ে তাকাতেই চোখাচোখি হলো। হাসছো কেন? তোর আপডেট ভার্সন দেখতে পাচ্ছি তাই। তোরই তো ছেলে। বাই দ্য ওয়ে, ভুলে যাস সব। মেঘা এই বাড়ির বউ। রৌদ্রকে দেখে যতদূর বুঝলাম ও মেঘাকে মেনে নিতে চায়। চেয়ে লাভ নেই। কথা শেষ করতে দে আমায়। রৌদ্র চাইছে আর বাকিটা মেঘা চাইলেই লাভ আছে। নিজের ছেলেকে চিনিস না, এবার একটা গতি করা উচিত। ইভাকেও চেয়েছিল ওই ছেলে। হুম, চাইলে ঠিকই হাসিল করে নিত।
এবার চাইলেও হাসিল করতে পারবে না। মেঘার গার্ডিয়ান নই আমরা। কেবলই মাথার উপর একটা ছাদ দিয়েছি ওকে। ওর জীবনের কোনো কিছুতে নাক গলাতে পারি না আমরা। ওর গার্ডিয়ান আছে। মেঘার গার্ডিয়ান কেউ থেকে থাকলে সেটা কেবলই রৌদ্র। বিয়ে করার স্বামী ওর। বিবাহ বন্ধনে আবদ্ধ ওরা। আমরা বা অন্য কেউ বাধা দেওয়ার কে? তোর ছেলের মতিগতি বোঝা হয়ে গেছে আমার। আমি চাই না খারাপ কিছু হোক। আমিও চাই না খারাপ কিছু হোক, সেটা মেঘার ক্ষেত্রেও। কি বলতে চাইছিস? রৌদ্রের সাথে এই সম্পর্কে জড়িয়ে থাকলে মেঘার খারাপ হবে? সম্পর্ক নষ্ট হবে। ও মানবে না। ও মানা না মানার কেউ নয়, মেঘাই আসল। মেঘার একমাত্র আপনজনও ও। মেঘা নিশ্চয়ই ওর কথাই শুনবে। আমি চাই না রৌদ্র বা মেঘা একে অপরের উপর দুর্বল হয়ে পড়ুক। ভবিতব্য ভিন্ন ভাইয়া। মেঘাকে রাখবে না এখানে। ওর কোর্স শেষ। কথা হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যেই দেশে আসবে ও। সাথে নিয়ে যাবে মেঘাকে। দুর্বলতা বাড়িয়ে লাভ কি তাহলে? রৌদ্র চলে গিয়ে ভালোই করেছে। এখানে থাকাটা ঠিক হতো না ওর জন্য। তোফায়েল কাবিরের কণ্ঠ নিচু হয়ে আসে। শেষের কথাটাকে আঁকড়ে ধরে রুবিনা কাবির ঝট করে বলেন, আমি জানতাম তো আমার ছেলের চলে যাওয়াটাই ভালো হয়েছে আপনার কাছে, তাই এত অবহেলা। রুবিনা, বুঝেও না বোঝার ভান করবে না। এতক্ষণ তোমার লাগামহীন ছেলের কথা শুনেছ, তারপরও কিছু বোঝার বাকি নেই নিশ্চয়ই। রুবিনা কাবির চুপটি মেরে শুনলেন, চোয়াল খিঁচলেন। দুই ভাইকে নিচে ফেলে দপাদপ পা ফেলে প্রস্থান করলেন তিনি। তার মাথাতেও ঘুরপাক খাচ্ছে ছেলের বলা কথাগুলো। তিনি বুঝেও বোঝার চেষ্টা করছেন না। রাগ হচ্ছে, আবার ভালোও লাগছে। তার ছেলে ফিরবে বলেছে, কিন্তু শর্তও তো দিয়েছে। এবার কি হবে? মেঘা তো চলে যাবে। তাহলে তার ছেলে কি করবে? পরীক্ষা শেষ হতে হতেই ১টা বেজেছে। হলরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে বসেছে ৩ শালিক। শিশির বাদাম কিনেছে, খোসা ছাড়িয়ে খাচ্ছে সাফাসহ। মেঘা খাবে না। মুখ ভোঁতা তার। কোশ্চেন পেপার সোজা হলেও পরীক্ষা খুব একটা ভালো হয়নি। পাশ করার নিশ্চয়তা আছে, ভালো রেজাল্ট করার নেই, এই তো মনে হচ্ছে। সবে একটা কোর্সের পরীক্ষা শেষ, এখনও 4টে বাকি। বাকিগুলোতে কি হবে? পড়তে গিয়ে, মাথায় ধারণ করতে গিয়ে, মনোযোগ দিয়ে লিখতে গিয়ে বারবার বেগ পোহাচ্ছে রমণী। ভাল লাগছে মন মস্তিষ্ক। প্রথম সেমিস্টারে এমন হলে পরে কি করবে? ভাবতে গিয়ে মনে পড়ল এই সেমিস্টারই হয়তো ওর লাস্ট সেমিস্টার ইউনিভার্সিটিতে। আগামী বছর আসতে আসতে একবিংশী পগার পাঠ। শেষ অবধি থাকতে পারবে না। পরের সেমিস্টার অনেক দূর। এই তো আর কদিন বাদ নতুন বছর আসছে। মেঘা আনমনে হাতের ফাইলটা চেপে ধরে এসব ভাবল। ভারাক্রান্ত মনের ওজন বেরিয়ে যাচ্ছে। শ্বাস হয়ে আসছে রুদ্ধ। সাফা ওকে আনমনা দেখে কনুই দিয়ে খোঁচালো। মেকি স্বরে বলল সেই এক কথা, সুইটহার্ট, কি ভাবছ? মেঘা তড়াক করে মুখ কুঁচকে ফেলে। এই মেয়ে সেই তখন থেকে ওর পেছনে লেগে পড়েছে। কথায় কথায় এক বাক্য রিপিট করছে। ঝালাপালা করে দিচ্ছে কান। রাগ দেখালো মেঘা। কি শুরু করেছিস তখন থেকে? কি আবার? কিছুই না। পরীক্ষা কেমন হলো বললি না তো? ভালো হয়েছে। আমি জানি তো আমার সুইটহার্টের পরীক্ষা ভালোই হবে। শিশির ক্ষীণ ভাঁজ ফেলে কপালে। সুধায়, তখন থেকে কি সুইটহার্ট সুইটহার্ট করছিস বলতো? তুমি বুঝবে না বেবি, মেঘা ইজ সুইটহার্ট। শি ইজ সানি আর জান পাখি। হাই ফিদা। রেগে তাকায় মেঘা। সাফা পরোয়া করে না। আদ্র বেরোলেই চলে যাবে। মিনিট 10-এর মাথায় সে আসলো। ৩ রমণীকে পেছন থেকে দেখেই মৃদু হাসল। এগিয়ে ডাকল, সুইট বার্ডস, লেটস গো। চকিতে তাকায় মেঘা, কিছুটা সূচালো চোখে। আদ্র দৃষ্টি বুঝে ঘাড় নাড়িয়ে বলে সাফাই গে।
সুইটহার্ট বলিনি, সুইটবার্ড বলেছি। বাই দ্য ওয়ে, পরীক্ষা ভালো হয়েছে তো? সাফা উত্তরে বিলম্ব করল না এক মুহূর্ত। ইয়েস সুইটহার্ট, পুরা ঝাঁকানাকা হয়েছে পরীক্ষা। ফিক করে হাসে আদ্র, কটমট করে মেঘা। আদ্র বলে, আই নো সুইটহার্ট। এবেলায় ফোঁস করে শ্বাস ফেলল মেঘা, ওষ্ঠ উল্টালো। আদ্র লেগে পড়েছে টুকটুকির সাথে, গজগজ করল একবিংশী। ভাইয়া, তুমিও জ্বালাচ্ছ আমায়? আদ্র চোখ টিপে ইয়ার্কি স্বরে বলে, ইয়েস সুইটহার্ট। অমনি সশব্দে হেসে ওঠে সাফা, হাইফাই করে আদ্রের সাথে। দুজনাই হাসে। আদ্র কেবল নিঃশব্দে ঠোঁট কামড়ে। এই প্রথম গুরুগম্ভীর প্রফেসরকে এভাবে হাসতে দেখল শিশির। কৌতুক স্বরে কথা বলতে শুনল, মশকরা করতে দেখল। কিছুটা ভিমড়ি খেয়েই তাকিয়ে দেখল কয়েক পলক। পরক্ষণে ঘন পলক ঝাপটে দৃষ্টি সরালো। এসবের কিছুই মাথায় ঢুকছে না তার। মেঘা ক্যাটক্যাটে স্বরে ঝাইঝাই করে উঠল, থাকো তোমরা, তোমাদের কারোর সাথেই কথা বলবো না। আর ওই রাইনো মুখোটাকে তো ছাড়বো না কিছুতেই। লাগামহীন ইরিটেটিং রাইনো মুখ, পেয়েছেটা কি আমায়? যা খুশি তাই বলে সবার সামনে ইমেজ খারাপ করবে আমার। কিরমির করতে করতেই সেখান থেকে বাইরের দিকে গটগট পায়ে হাঁটা ধরল মেঘা। সাফা পিছু ডাকতে ডাকতে পা উদ্যত করল। ও সুইটহার্ট, শুনে যাও, রাগ করে না জান পাখি। শিশির হিসেব মেলাতে ব্যস্ত। অবুঝের ন্যায় মাথা চুলকালো সে। আদ্র মেঘা আর সাফাকে যেতে দেখে ওষ্ঠপুটে দাঁত বসালো। তপ্ত শ্বাস ফেলল রৌদ্রের দিক থেকে একবিংশীর কথা ভেবে। চোখ সরিয়ে পা বাড়ানোর আগেই ডাক পড়ল, আদ্র স্যার। ইয়েস সুইটহার্ট, উত্তরে সহসা মুখ ফসকে বলে ফেলেছে আদ্র। যা শুনে ভিমড়ি খেল শ্যামালিনী কন্যা। গোল গোল চোখ করে তাকালো। নিজের বেফাস কথা সজাগ মস্তিষ্কে বোধগম্য হওয়া মাত্রই চট করে ঘাড় ঘোরালো আদ্র। শিশিরের হাঁ করে থাকা আশ্চর্য ভঙ্গিমা দেখে আলগোছে জিভে কামড় বসালো। সেই বাড়ি থেকেই এই ইয়েস সুইটহার্ট বলে বলে মেঘাকে খোঁচাচ্ছে, রৌদ্রকে অনুকরণ করছে। শুধু সে একা নয়, বাকিরাও আছে। বলতে বলতে জিভের ডগায় বারবার এক বাক্য উকি দিচ্ছে। আকস্মিক বেফাস বলে ফেলেছে আদ্র। অপ্রস্তুত হয়ে পড়ল সে। সাথে শিশির তো আছেই। আদ্র ভুলে বলে ফেলেছে। একটু হলেও আন্দাজ করতে পারল মেয়েটা। চোখ নামিয়ে নিল খানিক জড়তায়। আঁখি নিচু করে অনুচ্চ মেয়েটার দিকে হাঁ বনে অবাক হয়ে তাকিয়ে আছে আদ্র। কালো রঙের একটা সুতির থ্রি পিস পরনে, সফেদ হিজাব পেঁচানো মাথায়। কালো রঙটা খুব একটা মানায়নি শ্যামলা শরীরে, তবে বেশ ভালোই লাগলো দেখতে। মেয়েটার মুখে অপ্রস্তুত নাজুক আভা ফুটেছে একটু আধটু, হয়তো ইতস্তততায়। বর্ণনা করতে গেলে বলা চলে বাগিচার শুকনো ফুলের ন্যায় তার সৌন্দর্য। আদ্র বেশ কিছু সময় মূর্ত চোখে পরখ করল। কাঁধের একপাশে ব্যাগ ঝুলছে মেয়েটার। দুই হাতের মুঠিতে একটা কাগজের ঠোঙা চেপে রাখা। কেন যেন হঠাৎই দৃষ্টিজোড়া থমকেছিল আদ্রের। চাহনি সংবরণ করল সে। চোখ সরিয়ে তর্জনী দিয়ে ডান ভ্রুর কাছে স্লাইড করল। কিছু বলতে গিয়ে জড়তা কাজ করল আজ এই প্রথম। আমি তোমায় বলিনি, অ্যাকচুয়ালি। আই নো স্যার, বুঝতে পেরেছি আমি। তুমি, তোমার নামটা যেন কি? কথা ঢাকতে আচমকাই বেগতিক প্রশ্ন করে বসল আদ্র, যে প্রশ্ন আগেও করেছে একাধিকবার। শিশির অগত্যা চট করে চোখ তোলে। বেখেয়ালে চোখাচোখি হয় স্বাভাবিকভাবেই। মেয়েটা কিছুটা বিরক্ত হয়েছে। কতবার বলতে হয় নিজের নাম। শীতল থাকতে পারল না মেয়েটা। আমার নাম আর কতবার বলবো, মনে রাখতে পারেন না? প্রফেসর সাহেবের স্মৃতিশক্তি এতটা কম? এই বেয়াদব, স্মৃতি কম নয় আমার, তোমার নামটা কঠিন। মোটেও না, শিশির, বুঝলেন?
শিশির আমার নাম। কোন দিক থেকে এই নামটা কঠিন মনে হচ্ছে আপনার কাছে? আদ্র চোখ তীক্ষ্ণ করে। মেয়েটার নামের সাথে চেহারার কিছুটা মিল আছে। ভেজা ভেজা নরম চেহারা, দেখে বড়ই শান্তশিষ্ট মনে হয়। খুব শিথিল চেহারাখানা, মাধুর্যময় দীপ্তি। একটু আলাদা সবার থেকে। ফর্সা চেহারা না হলেও বেশ শুভ্র একখানা চামড়ার রং পেয়েছে মেয়েটা। মাঝে মাঝে কণ্ঠ চড়াও করে। আদ্রই চড়াও কণ্ঠের তোপের মুখে দাঁড়িয়েছে বেশ কয়েকবার, যেটা ওর পছন্দ হয়নি। আর এই কারণেই এই মেয়েটাকে শায়েস্তা করতে চেয়েছিল সে, যে কার্য এখনো অসম্পূর্ণ। শিশির, হুম, ভেজা বেড়াল। নামের সাথে মিল রাখলাম বেয়াদব মেয়ে। বিড়বিড় করে আদ্র। ব্যাগে ফোন বাজে শিশিরের। ফোন বের করে হাতে নিতেই তাজ্জব বনে যায় আদ্র। একটা সাধারণ বাটন ফোন। এই জেনারেশনের ভার্সিটি পড়ুয়া একটা মেয়ের কাছে কেবলই এই বাটন ফোন। এই ফোন ব্যবহার করে এই মেয়ে? সিরিয়াসলি? বিশ্বাস হয় না সহজে। হয়তো ব্যাকআপ হিসেবে ব্যবহার করে, আবার নাও হতে পারে। মেয়েটাকে দেখে খুব একটা বিলাসী মনে হয় না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দেখেই আন্দাজ করা যায়। শিশিরের মা ফোন করেছে, যেতে বলল এক্ষুনি। যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় ততই ভালো। প্রথমে ভয় পেয়েছিল মেয়েটা, ভাইয়ের কিছু হলো কিনা এই নিয়ে। পরক্ষণে ভয় দূর হলো। অন্য কারণে ডাক পড়েছে বাড়িতে। কথা শেষে ফোন ব্যাগে ঢুকিয়ে রাখতে গিয়ে মুঠোর ভাঁজের বাদাম পেঁচানো ঠোঙাটা পড়ল মাটিতে। সহসা মেয়েটা তুলে নিল সেটা। আদ্র নাক সিটকায়। পরখ করে ভরাট কণ্ঠে বলে, ওটা তুলছো কেন? পড়ে গেছে তো। তো কি হয়েছে? ভেতরে বাদাম আছে আরও। পুরো 20 টাকা দিয়ে কিনেছিলাম, অর্ধেক আছে। পড়ে গেছে বলে ফেলে দেব? লস করব 10 টাকা? টাকা কি গাছে ধরে? আদ্র চোখ সরু করে। পাশ কাটিয়ে চলে গেছে শিশির। গাড়িতে অলরেডি উঠে বসেছে সাফার মেঘা। আদ্র এতক্ষণে গিয়ে ড্রাইভিং সিটে বসল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। সিট বেল্ট বেঁধে ফ্রন্ট মিররের দিকে তাকালো সে। মেঘার থমথমে মুখখানা দেখে ঠোঁট কামড়ে বলল, সুইটহার্ট, বাড়ি যাই এবার। আ ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। হেসে গাড়ি স্টার্ট দিয়েছে আদ্র। ভার্সিটির গেট পেরিয়ে বাইরে বেরোলো। এদিক থেকে দুটো আলাদা পথ। মোড়ের মাথায় শিশির দাঁড়িয়ে হাত উঁচিয়ে রিকশা ইশারা করল। পথ ভিন্ন ওর। এক হলে সাফা মেঘা ছাড়ত না ওকে। যাওয়া আসা একসাথেই করত। জানালা ভেদে এক পলক ওর দিকে তাকালো আদ্র। পরের পলকে স্বাভাবিকের ন্যায় সরিয়ে নিল দৃষ্টি। সন্ধ্যার দিকে পড়তে বসেছে মেঘা। পরশু আবার একটা পরীক্ষা। আজকেরটা একটু ভালো হয়নি। পরেরটার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। তবে হচ্ছে আর কই। সেই টেবিলের সামনে বসেই আছে। সামনে বই উল্টে রাখা। পৃষ্ঠার যে ভাঁজ খুলে রেখেছিল সেই ভাঁজেই পড়ে আছে এখনো। সর্বোপরি 2-3টা বাক্য পড়েছে বোধহয়। মাথা এলোমেলো লাগছে। সেই 2-3 বাক্য বেরিয়ে গেছে এতক্ষণে। চুলে জট বেঁধেছে। এলোমেলো হয়ে মাথা চেপে ধরে মুখ কালো করে বসে আছে একবিংশী। কি হচ্ছেটা কি ওর সাথে? এত কি ভাবছে ও? সকালে লোকটার নির্লজ্জতার জন্য এখন অবধি কারোর সামনে চোখ তুলে তাকাতে পারিনি। ওই লোকটার কথাই ঘুরছে অবাধ্য মস্তিষ্কের প্রতিটা কোণে। ঘৃণা করে রাগ তুলতে চাইলেও পারছে না মেঘা। রাগ উঠছে না। আজব, বরং নিজের উপরই রাগ উঠছে। ওই লোকের উপর রাগ উঠছে না, এটাই নিজের উপর রাগ ওঠার অদ্ভুত হেতু। মেঘা নিজেকে শান্ত করতে চাইল। মাথা থেকে সব ঝেড়ে ফেলতে হবে। মুখ গোল করল সে। সোজা হয়ে বসে চোখ বন্ধ করল। ঘন ঘন লম্বা কয়েকটা শ্বাস ফেলল বুক চিরে। শ্বাস টেনে নেওয়া মাত্রই বন্ধ চোখের কার্নিশে ভেসে উঠল বেপরোয়া লোকটার ধূর্ত মুখশ্রী।
অমনি ঝট করে চোখ খুলল মেয়েটা। এবার চরম বিরক্তিতে নিজেই নিজের চুল খামচে ধরল, গুমড়ে চিৎকার করল, ইউ রাইনু মুখো, আপনার জন্য মাথা চিড়ে যাচ্ছে আমার। কেন চলে গেলেন আপনি? যাবেনই যখন তখন এভাবে হঠাৎ এসে এলোমেলো করে দিয়ে গেলেন কেন আমায়? আমি ছাড়ব না আপনাকে। বলতে বলতে ফোনটা টেনে হাতে নিল, কোনো দিক ভাবল না। আচানক মনকে সায় দিয়ে ওপারের এক নাম্বারে ডায়াল করল। প্রথমবার রিসিভ হলো না, গজগজ করল মেঘা। ফের ফোন করল। এবার রিসিভ হতেই ঝাই করে উঠল, রাইনু মুখো, কি রাজকার্য করছিলেন? হ্যাঁ, ফোন রিসিভ করছিলেন না কেন আমার? রৌদ্র বেশ সিরিয়াস। ল্যাপটপের দিকে চোখ রেখে ব্যস্ত স্বরে বলল, বিজি আছি। কার সাথে বিজি আছেন? কি করছেন ওখানে? রৌদ্র চড়াও কণ্ঠে বলল, বললাম তো বিজি আছি। কেন ফোন করেছিস? তপ্ত কণ্ঠে নুইয়ে আসে মেঘা। কিরমির রাগ দমে যায়। পিটপিট করে ওঠে আখি যুগল। চুপ হয়ে যায় সে। শ্বাসের শব্দ এপার থেকেই পৌঁছে যায় ফোনের ওপারে রৌদ্রের কানে। মেঘার নীরবতা বুঝে চোখ বন্ধ করে এক মুহূর্ত। ল্যাপটপ বন্ধ করে ঠোঁট ভেজায়। উঠে দাঁড়িয়ে পিকচার উইন্ডোর ধার ঘেঁষে দাঁড়ায়। ভেতর হতে বাইরের বিকেলের মিঠে রোদের পানে তাকায়। পকেটে গুজে নেয় এক হাত। গলা মোলায়েম করে বলে আবেশিত হয়ে, ইভারা, আই অ্যাম অল ইয়োর্স। বলো কি বলবে? সহসা ভেসে আসে রমণীর তরতরে তেজি কণ্ঠ, ইউ রাইনু মুখো, যদি আপনার জন্য আমার রেজাল্ট খারাপ হয় না, তাহলে বিদেশ যাওয়া ছোটাবো আমি আপনার। খুব ভালো আছেন ওখানে গিয়ে? ব্যস্ততা দেখাচ্ছেন আমায়। খুব ব্যস্ত আপনি? কি করছেন ওখানে? একবার শুধু এসেই দেখুন। আমার মাথায় এভাবে গেড়ে বসার জন্য জানে মেরে ফেলবো আপনাকে।